গল্প তুমি এলে বসন্ত নামে। লেখিকা রিমঝিম বৃষ্টি। পাঠ ২৭। ক। কি হয়েছে তোর? মন খারাপ? তুবার কথা শুনে জিসান কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। তুবা তা দেখে নিজেকে ভীষণ অপরাধী মনে করল। হয়তো তাকে বিয়ে করতেই তার সব স্বপ্ন ভেঙে গেছে। তুবা কিছুটা নিচু গলায় বলল, সরি জিসান, আমার জন্যই তোর সব আশা শেষ হয়ে গেছে। আমাকে না বাঁচাতেও পারতি। আমি তোর নিজের কেউ তো নয়। জিসান মুখ ঘুরিয়ে তুবার দিকে তাকিয়ে বলল, বন্ধুত্ব বাদ দে এসব। কাল থেকে ক্যাফে সামলানোর দায়িত্ব সম্পূর্ণ তোর। এখন ওটা তোর, তাই তুই যেভাবে দায়িত্ব নিতে পারিস। তুবার কথা বলল না, সামনে তাকিয়ে রইল। তা দেখে জিসান বলল, শোন, এ বাড়িতে নিজের মতো করে চলবি। আমার বাসার সবাই বেশি মিশুক, তাই অন্যর মনের মতো হয়ে চলার দরকার পড়বে না তোর। তা আমি তাদের কথায় শুনেই বুঝে বেশ ভালো ওরা। জিসান মৃদু হেসে জানালো, গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে বলল, আর ৫ জন স্বামী স্ত্রীর মতো আমরা চলতে পারবো কি না জানি না তুবা, কিন্তু ভালোবাসা আমার থেকে কখনো আশা করিস না। কেন জানি ফিলিংস আর আসে না কারো প্রতি। আমার মনটা না ভাঙন ধরেছে, জোড়া লাগাতে পারবো কি জানি না। তুবার চোখের কোণে একটু জল এলো, কিন্তু তা প্রকাশ্য করল না, আড়াল করল জিসানের থেকে। মৃদু হেসে বলল, তা তো বলছি তোকে, তোর থেকে এই আশা আমি রাখবো না। তুই এই নিয়ে মনের মধ্যে ক্ষোভ রাখিস না। বাড়ি ফিরে ইদাত পাশের রুমে এশারের নামাজ পড়ছে, আর তার পাশের রুমে ফারিসা ছেলেকে নিয়ে খেতে বসেছে। ৩ পিস রুই মাছ ভেজে সুন্দর করে রান্না করেছে ছেলের জন্য। ইয়াস তো ভীষণ খুশি ইলিশ খাবার জন্য। ভাত দিয়ে পাশে মাছটা তুলে নিল এক কোণে, ভেঙে ছেলের মুখে ধরতেই ইয়াস মুখে নিয়ে বাটির দিকে তাকিয়ে দেখল লাল মাছ। ইয়াস সঙ্গে সঙ্গে মুখে ভাত দ্রুত চিবোতে চিবোতে মাকে বলল, আম্মু, এ তো সাদা ইলিশ না, এ তো রেড কাতলা মাছ। আমি ভাত খাবো না, আমি ইলিশ খাবো আম্মু। ফারিসা ছেলেকে বোঝানোর জন্য মাছের ভেতরে সাদা অংশ দেখিয়ে বলল, এই দেখো সাদা ইলিশ, এটাই ইলিশ, তুমি খাও, অনেক মজা দেখো, বলেই ছেলের মুখে পুরে দিল। ইয়াস মায়ের কথায় যেন বিশ্বাস করে নিল, আর কিছু বলল না। খুশি হলো যেন ভীষণ ইলিশ খেতে পেরে। দূর হতে ইদাত না দরজার পাশ থেকে খেয়াল করলো, নিঃশব্দে সেখানে থেকে সরে গিয়ে কিচেনের দিকে গিয়ে আস্তে করে ফ্রিজটা খুলতেই দেখলো তেমন মাছ নেই, আর মাংস তো একদমই নেই। ফ্রিজটা আটকে ফারিসার রুমে গিয়ে ইয়াসের পাশে বসলো। ইয়াসকে দেখে ফারিসা ভাত বেড়ে সামনে দিল। ইদাত দেখে বুঝলো এটা রুই মাছ, চুপ করে খেতে শুরু করলো। খাওয়া শেষ করে ফারিসা সবকিছু রান্নাঘরে নিয়ে যেতেই ইয়াস ইদাতের কোলের কাছে এগিয়ে এনে বলল, মিলাদ, তোমার ভালো লেগেছে ইলিশ মাছ? আমার ভালো লেগেছে জানো। ইদাত দ্রুত চোখে তাকালো ছেলের দিকে, মাথায় হাত বুলিয়ে ছোট করে বলল, হুম,
আমারও ভালো লেগেছে। ফারিসা রান্নাঘরে গিয়ে সব এঁঠো থালা বাসন পরিষ্কার করছে। ইদাত সেদিকে এগিয়ে নিজের প্লেটটা দিতে দিতে বলল, ফ্রিজে কয়েকটা মাছ দেখলাম, সেখানে ইলিশ নেই ফ্রিজে। ইদাদের কথায় ফারিসা শব্দ করে হেসে উঠল আর বলল, ইলিশ এর দাম জানেন আপনি? ইদাত আর কথা বলল না। প্লেটটা বেসিংয়ের মধ্যে রেখে পিছনে ঘুরে যেতে যেতে বলল, আমি কাল এনে দিবনি। নিজের টাকা সব শেষ হয়ে যাবেনি, তখন কি করবেন? ভুলে যাবেন না, এখনো ১৩ দিন বাকি আছে আপনার। ফারিসার কথা শুনে ইদাত কিছু বলল না, ছেলের কাছে চলে গেল। সকালে ইদাত আজ গোসল করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে এখন অবধি তার দাদি এলো না। এতটা পাষাণ কেন সে, তা ভেবে যেন কুল পেল না ইদাত। ইয়াসের পাশে এসে ইদাতের শার্ট টেনে ধরে বলল, কোলে নাও মিলাত। ইয়াস পাশ ঘুরে ছেলেকে কোলে তুলে বলল, আমার বাবা কি আমায় ইলিশ খাবে? ইয়াস ইদাতের দিকে তাকিয়ে বলল, ওপরে নিচে করে বলল, হুম তো, আচ্ছা বাবা, তোমায় এনে দিব, ঠিক আছে? ইয়াস কথা বলল না। ইদাতের চুলে সুন্দর করে হাত বুলিয়ে দিল। ইদাত তো দেখে মৃদু হেসে উঠল। আপনি সকাল সকাল রেডি হয়ে আসছেন কেন? কোথাও যাবেন? ইদাত ফারিসার কথায় ইয়াসকে নামিয়ে দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ, একটু বাহিরে যাব। ফারিসা আর কিছু বলল না। ইদাত সোজা চলে গেল বাহিরে। একটু ইয়াসকে দেখে রাখবেন তো, আমি শুধু বাজার থেকে সবজি কিনে চলে আসব। ফারিসার কথায় দারোয়ান বাগানে খেলতে থাকা ইয়াসকে দেখে বলল, তা আপনার বর কই? কেন? দরকারি কাজে গেছে হয়তো। দারোয়ান আর কিছু বলল না। ফারিসা সোজা বাজারের দিকে চলে গেল। দুপুর গড়াতে চলল। ইদাত রাস্তার পাশে পুকুর পাড়ে এক বেঞ্চে বসে আছে। সেই সকাল থেকে কি করবে বুঝল না। পকেটে টাকা খরচ হয়ে যাবে। মাছ কিনতে গেছে বাজারে, কিছুক্ষণ আগে দাম করে এসেছে। এই মৌসুমে মাছ কম পাওয়া গেলেও দামও তেমন চড়া নয়। ৪০০ গ্রাম মাছের কেজিতে ৭০০ টাকা চাইল। এতেও তার টাকা দিতে আজ দ্বিধা হচ্ছে। রাস্তার সামনের মোড়ে তার চোখ পড়ল একটা সাইনবোর্ডের দিকে। তা দেখে এগিয়ে গেল। সেখানে এক বেলার জন্য লোক চায়। তা দেখে দোকানের সামনে গিয়ে দাঁড় হয়ে ইদাত, আমায় দিবেন কাজটা এক বেলার জন্য? সব লোক লজ্জা ছেড়ে তার কাছে কেবল ছেলের খুশি চোখে ভাসল। ইদাত নিজেকে নিজেই সান্ত্বনা দিল, আজ যেন কোনো কাজ ছোট নয়। এক সময় যখন ছোট ছিল তখন তার বাবার সামনে জব করত। নিজের বাবার কাজ তার অন্তরকে ততটা ভাবিনি তখন, তা আজ উপলব্ধি করতে পারছে। সে প্রতিটি বাবার তার সন্তানের জন্য যে কোনো কাজ করতে গিয়ে পড়ে, সেটা ছোট হোক বা বড়, শুধুমাত্র সন্তানের জন্যই তার নিচু হয়। তাদের দুমুঠো ভালো-মন্দ দিতে পারবে ভেবে নিজের সব লজ্জা বিসর্জন দেয়। অথচ সন্তানের বড় হয়ে
হতে হবে সেই কষ্টকে কিছুই মনে করে না, বরং বাবার উপরে আরো জোরে জুলুম করে গলা উঁচু কথা বলে। ইরাদ মনে মনে ভীষণ ক্ষোভ জানালো বাবার কথা ভেবে। বাবার সাথে কি যেন খুব বাজে আচরণ করে ফেলেছে সে সব ভেবে। ইরাদ দোকানের এক সাইডে শুকনো মুখে করে ঠাস হয়ে দাঁড়িয়ে রইল। দোকানের মালিক ইদাদের পোশাক আর মুখের গঠন দেখেই বুঝল কোনো ভালো ঘরের ছেলে হবে। কিছুটা স্বাভাবিক গলায় বলল, তা দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের পোলা। এসব পারবা তুমি? ইদাত মাথা নিচু করে বাহিরের দিকে তাকিয়ে বলল, কি আঙ্কেল? জি আঙ্কেল, পারবো। আমি এসব আগেও করেছি। আমার বাসায় গাড়ি বাইক দুটোই আছে। লোকটি চোখ টাটালো যেন ইদাদের কথা মুখ বাঁকিয়ে বলল, শোনো, আমার এখানে যে কাজ করে সে একটু দরকারি কাজে গেছে, রাতেই ফিরবে। এই এক বেলার জন্য শুধু তোমাকে রাখতে পারবো। যদি এক বেলার জন্য করে দিতে চাও তাহলে ঠিক আছে। জি, এক বেলার জন্যই তাহলেই হবে। টাকাটা কত দিবেন? যদি ইদাদের কথায় লোকটি পাশে বসে থাকা এক অল্প বয়সী ছেলের কাঁধে হাত রেখে হেসে উঠল আর বলল, দেখো এসে কাজ অবধি ধরলে না, টাকার হিসাব নিচ্ছ আগে? আচ্ছা শোনো, এক বেলার জন্য যেহেতু তাই 500 টাকা না হয় দিব নে তোমাকে। আমার দোকানে আবার এই হারে কাস্টমারে হয়, বুঝলে তো? তাহলে কাজে লেগে পড়ো নাকি? শেষের কথাটা ইদাতকে বলেই ইদাত পিছন ঘুরে এক নজর বাহিরে লোকজনের যাতায়াত দেখে ফের সামনে হয়ে তাদের নিচু স্বরে বলল, আর 100 টাকা যদি ধরে দিতেন। খেলে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়, আর তুমিও হইছো না তাই। 500 টাকা করলে করো, না করলে বিদায় নাও তো পোলা। দেখো তো বেকার মনে হচ্ছে, এতটুকু পাচ্ছ, তাই কত না আবারও বেশি চাও? ইদাত অপমান বোধ করল। যার কি না আছে ধন সম্পত্তির অভাব, আর না টাকার অভাব, সে আজ বউয়ের জন্য সন্তানের জন্য এইসব কথা শুনছে। ইরাদ তবুও হার মানবে না, তার বউ সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে যা করতে হবে করবে। ইরাদ হাত দুটো মুষ্টিবদ্ধ, চোখ বুজে নিজেকে শান্ত করে বলল, আচ্ছা বলুন তো কাজ করব। ইরাদ কথা শুনে লোকটিকে পাশ ফিরে রাখা বাইক দেখিয়ে বলল, গিয়ে দেখো বাইক চালাতে না কোথাও সমস্যা ঠিক করা গিয়ে। ইদাত সেদিকে গিয়ে বসে কাজ শুরু করতেই লোকটি পাশের ছেলেটিকে কিছুটা আস্তে করে বলল, শোন, আমি একটু বাজার থেকে আসছি, তুই ছেলেটাকে চোখে চোখে রাখিস। বলা তো যায় না, যখন সুন্দর হোক, যতই সুন্দর হোক চোর হয় তখন। বলে চলে গেল। ইদাত একটু হলেও বোধ হয় কথাটুকু শুনতে পেল। কথাটা তার কানে ভেসে আসতেই হাত দুটো কেঁপে উঠল যেন। উঠুন এখান থেকে, চেনা কণ্ঠ শুনতেই ইদাত চমকালো। দোকানদার বেরে হতে গেলেও হলো না, দাঁড়িয়ে পড়ল সেখানে। ইদাত পিছন ঘুরে দেখল ফারিসা দাঁড়িয়ে আছে, হাতে বাজার থেকে আনা কিছু সবজি পলিথিন। ইদাতকে চুপ করে বসে থাকতে দেখে ফারিসা ফের ধমকে উঠল, উঠবেন নাকি? আমি আসবো?
কাছে। ইদাত ফারিসার কথায় দ্রুত হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো আর বলল, তুমি এখানে কেন? এইসব কাজ কে করতে বলেছে আপনাকে? ফারিসা এগিয়ে গিয়ে ইদাতের হাতে ধরে টানতে টানতে দোকান থেকে বের হতে লাগে। দোকানদার পিছন থেকে মুখ ভেকচিয়ে বলল, ঢং! এই কাজেদের কে তোমাদের? দেখ গিয়ে, শুধু শুধু আমার সময় খানা নষ্ট করলো, যত্তসব! ফারিসা তা শুনে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এক নজর ইদাতের দিকে তাকাতেই ইদাত চোখাচোখে তাকিয়ে বলল, রেগো না, চলো। দোষ আমি এখানে আসা ঠিক হয়নি। ফারিসার আগে পিছনে ঘুরে ইদাতের হাত ছেড়ে হনহনিয়ে এগিয়ে গিয়ে দোকানে নিজের পায়ের স্যান্ডেলে ছুঁড়ে মারল আর চেঁচিয়ে বলল, আপনার মানুষকে সম্মান দিতে জানেন না। নিজেদের কে মনে নিজেকে কি মনে করেন, হ্যাঁ? আমার বরের সাথে বাজে ব্যবহার করছেন? ইচ্ছে করছে তো মেরে দেই। আপনি জানেন ও কোন ঘরের ছেলে? দোকানদারও রাগে এগিয়ে আসতে দেখে ইয়াস ছুটে